কে বাজি ফুটালো রে? বাজি ফুটাতে কে বললো? না এগুলো বন্ধ কর, বন্ধ কর। শোনা এইখানটা বাজি নিয়ে তোরা ওদিকে যা। তাহলে বন্ধ কর। ওটা নেবা রে বাবা। যা বাজি বন্ধ কর। প্লিজ আপনারা একটু সরে যান প্লিজ ম্যাডাম প্লিজ প্লিজ আমাদের কাজের সুবিধা হবে প্লিজ প্লিজ ম্যাডাম একদম দামিনী তার মানে খুনের সময় আপনারা সবাই এখানে ছিলেন তাই তো? এখানেই তো ছিলাম, কি করেছে এটা হয়ে গেল হঠাৎ। আচ্ছা আপনি তখন কোথায় ছিলেন? স্যার এখানেই ছিলাম, আমরা সবাই এখানে ছিলাম স্যার, দাদার কাছে। স্যার বডির মধ্যে এখনো বুলেট আছে, আর আমার মনে হয় ফায়ার খুব ক্লোজ রেঞ্জ থেকে করা হয়েছে। তার মানে ফায়ার এই ছাদ থেকেই হয়েছে, কিলার এখানেই ছিল। আপনাদের চোখের সামনে গুলি চললো, একজন লোক মারা গেল, অথচ আপনারা কেউ কিছু দেখতে পেলেন না। স্ট্রেঞ্জ। স্যার আমরা স্যার এখানে ছিলাম, এখানে আমার ভাইয়েরা সব বাজি পোড়াচ্ছিল, প্রচন্ড ধোঁয়া, আর এখান থেকে প্রচন্ড সাউন্ড আসছিল। আমরা স্যার কিছু বুঝতে পারিনি, হঠাৎ আমি দেখলাম যে দাদা ওখানে পড়ে আছে। সাথে তখন আপনাদের ফ্যামিলির লোক ছাড়া আর কেউ ছিল, মানে বাইরের কেউ? না, সবাই তো ফ্যামিলিরই লোক। ওকে, তার মানে এটা কোনো ফ্যামিলির লোকেরই কাজ। কিন্তু স্যার এতটা কাছাকাছি কি কেউ করবে যেখানে এত সহজেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? স্যার স্যার এই দেখুন স্যার, এটা করে পড়েছিল। ক্রাইম সিনে মার্ডার ওয়েপন, এটা তো কোনো কাঁচা হাতের কাজ বলে মনে হচ্ছে। কি বলেন তো? রাইট স্যার। সাতকি, তুমি এই বন্দুক আর ডেড বডি দুটো ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। দামিনী, তুমি এখানে উপস্থিত প্রত্যেকের মনে রাখবে, প্রত্যেকের পার্সোনাল ডিটেলস চেক করবে আর প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টস নেবে। রাইট স্যার। এখন মনে হচ্ছে যে কিলার এখানেই কোনো একজন। এসব আপনি কি বলছেন? আমাদের ফ্যামিলির লোক ওকে খুন করতে যাবে কেন? হ্যাঁ স্যার আমরা কেন দাদাকে খুন করবো? আপনার প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এটা এখন পুরো ওপেন কেস, কিলারের বেঁচে বেরোনোর কোনো রাস্তাই নেই, ধরা তাকে করতেই হবে। হ্যাঁ, আমি কেন খুন করতে যাবো? আমাকে ছবি তোলার জন্য হায়ার করে না যে আমি ছবি তুলছি। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনি ফটোগ্রাফার, ছবি তুলছিলেন? হ্যাঁ, ছবি তুলছি। ক্যামেরা দেখি। দেখুন, আপনার এই তোলা ভিডিও আর স্টিল দুটোই আমার চাই। কিলার ছাদ থেকে গুলি করেছে, ভিড়ের মধ্যে মিশে, অথচ কারো চোখে ধরা দেয়নি। কিন্তু কে বলতে পারে ওই ক্যামেরা লেন্সের মধ্যে যদি খুনিকে খুঁজে পাওয়া যায় তাহলে? দেখাই যাক না, এই ক্যামেরার চোখ খুনিকে দেখতে পেল কি না। কিছু পেলে? না স্যার, বাকি ছবিগুলো তো সব ওকে, কিন্তু এই একটা ছবি একটা দেখুন স্যার, দেখে মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে। স্যার ওটা দেখেছি স্যার, তবে ভিড়ের মধ্যে পরিষ্কার কিছু বোঝা শক্ত। ওই কেউ যে একজন দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু পেছন দিকে ফিরে দাঁড়িয়েছে স্যার। তাই দেখে তো বোঝা মুশকিল আছে। তুমি ভিডিও ফুটেজ চেক করেছো? ওটাও চেক করেছি স্যার, কিন্তু ওটা দেখে বোঝা আরও শক্ত, পুরো ফ্রেমটাই ধোঁয়ায় ভর্তি। ওকে, আরেকবার চেক করো স্যার। স্যার পজ করো, একটু রিভাইন্ড করো, প্লে।
পজ। সোহমের সামনে দিয়ে কেউ হেঁটে চলে গেল মনে হচ্ছে এই ধোঁয়ার মধ্যে দিয়ে। স্যার এই ধোঁয়ার জন্য আমরা ধোঁয়াশায় পড়ে আছি স্যার। বাজির শব্দ আর ধোঁয়া এই দুটোকে দারুণভাবে কাজে লাগিয়েছি কিলার। না পেয়েছি আমরা গুলির আওয়াজ, না কিলারের দেখা পেয়েছি। স্যার স্যার ফরেন্সিক রিপোর্ট পেয়ে গেছি স্যার। কি আছে রিপোর্টে? স্যার রিপোর্ট শুনলে আপনারা অবাক হয়ে যাবেন স্যার। অবাক হতে রাজি আছিস, তোকেই বলে ফেলা। হ্যাঁ স্যার, ওই সোহমের বডিতে যে বুলেটটা পাওয়া গেছে স্যার, ওটা ক্রাইম সিনে পাওয়া বন্দুকটারই, যেটা আমরা সোহমের ডেড বাড়ির পাশ থেকে পেয়েছি স্যার। আর বন্ধুটা কার? স্যার সোহমের নিজের। সোহম খুন হলো নিজেরই বন্দুক দিয়ে? কিন্তু স্যার সোহম নিজের কাছে বন্দুক রাখতেই বা যাবে কেন? স্যার মেবি এটা হতে পারে যে সোহমের কারো কাছ থেকে বিপদের আশঙ্কা ছিল, আর হয়তো তার জন্যই। আমারও সেটাই মনে হচ্ছে। যাক, কিন্তু একবার সোহমের ফ্যামিলির কাউকে ফোন করে জিজ্ঞেস করো যে এই বিষয়ে তুমি জানো কিনা। তুমি একটু আমার সাথে এসো। স্যার মৈনাক সেল, আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দিন তো, এই সোহম যে তার নিজের কাছে একটা বন্দুক রাখতো সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? জানেন না? আচ্ছা রিসেন্টলি এমন কোনো গণ্ডগোল যার জন্য সোহম নিজের কাছে বন্দুক রাখতে পারেন? ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। সোহমের ভাই মৈনাকের সাথে কথা হলো, তবে ওনারা কেউ জানেনই না যে সোহমের কাছে বন্দুক থাকতো বলে। তবে অফিসে ওদের রিসেন্টলি কোনো গণ্ডগোল হয়েছিল মনে হয়, কারণ ওরা মনে করছে এই পুরো ঘটনাটা কোনো অফিসিয়াল প্রবলেমের জন্যই ঘটতে পারে। অফিসিয়াল প্রবলেম? তাই যদি হয়ে থাকে তাহলে রণজয় সোহমের অফিসে যাও আর খুঁজে বার করো কী এমন গণ্ডগোল হয়েছিল যার জন্য সোহমকে খুন হতে হলো। স্যার, সো মিস কৃতি, আপনি এই অফিসের এমপ্লয়ি, সেক্রেটারি, অথচ আপনার এমডি মিস্টার সোহমের ব্যাপারে আপনি কিছুই জানেন না। স্যার আমি মাত্র 3 মাস হয়েছে এখানে জয়েন করেছি, তবে শুনেছি আমি জয়েন করার কদিন আগেই উনি এমডি হন। ও, তার মানে মাত্র 3 মাস আগেই মিস্টার সোহম এই কোম্পানির এমডি হন? হ্যাঁ, তার আগে উনি একজন সাধারণ এমপ্লয়ি ছিলেন। হঠাৎ এত বড় প্রমোশন? স্যার শুনেছি কোম্পানির মালিক মানে মিস প্রিয়ার সাথে ওনার বিয়ে ঠিক হওয়ার ঠিক পরেই উনি এমডি হন। আর তাতেই ওনার অনেক শত্রু হতে পারে। এমন স্বপ্নের উত্থান কত লোকেরই বা হয়। স্যার অফিসে কোনো শত্রু ছিল কিনা বলতে পারবো না, তবে ফ্যামিলিতে অনেকেই ওনাকে পছন্দ করতেন না, সেটা বুঝতে পারতাম। ক্লেভার গার্ল। না আপনি অফিসে বসে এত কিছু জানলেন কি করে মিস কৃতি? স্যারের ভাই মানে মৈনাক, উনি বেশ কয়েকবার অফিসে এসেছিলেন এবং ওনাদের মধ্যে বেশ ঝগড়া চেঁচামেচি হতো, আমাদের কানে সেটা পৌঁছতো। মৈনাক কেন সোহমের সাথে ঝগড়া করবেন? স্যার সেটা তো বলতে পারবো না, তবে ওই সই টই নিয়ে কিছু একটা। সোহমের কাছে একটা বন্দুক থাকতো, আপনি সে ব্যাপারে কিছু জানেন? না স্যার, আর অফিসে উনি বন্দুক নিয়ে কি করবেন? একটা জিনিস খেয়াল করেছো, এনার অফিসে আসেন, অনেক কিছু জানেন কিন্তু পুরোটা জানেন না। অনেক কিছু শোনেন কিন্তু পুরোটা খেয়াল করেন না। স্যার হ্যাঁ যাবো। স্যার দেখুন কি পেলাম, সোহমের ফ্যামিলি প্রপার্টি রিলেটেড পেপার। প্রিয়ার সাথে বিয়ের পর সম্পত্তির অধিকার ছেড়ে দেওয়ার কথা লেখা আছে এখানে। স্যার এমনকি মনিকার নামে সব কিছু লিখে দেওয়ার কথা এখানে লেখা আছে স্যার। হ্যাঁ স্যার, কিন্তু পেপারটা আনসাইন। এই পেপারটা ততক্ষণ কার্যকরী হবে না যতক্ষণ সোহম এটাতে সাইন করবে, আর সোহম এটাতে সাইন করেনি। এর থেকে কি প্রমাণ হয় জানো?
এর থেকে একটা জিনিসই প্রমাণ হয় যে এই সমস্ত খুন আর মার্ডারের পেছনে পারিবারিক সম্পত্তি দাঁড়ায়। স্যার আমার মনে হয় এই সম্পত্তির লোভেই মৈনাক সোহমকে খুন করেছে। হতে পারে যে সোমকে সাইন করার কথা বলা হয়েছিল, ও করেনি, তাই ওকে খুন হতে হয়েছে। আর নিয়ম অনুযায়ী সোমের মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক মৈনাকই হবে, তাই না? এবার তোমার নাটক বন্ধ করার সময় এসে মৈনাক। অনেক নাটক করে ফেলেছো, আমরা জানি যে কেন তুমি এসব কাজ করেছো। কেন? অফিসার আপনারা কি বলছেন? আমি তো এসব কিছুই... হ্যাঁ, আপনার কাছে দুটো অপশন আছে। এখনই সব কথা স্বীকার করবেন নাকি বিরতে গিয়ে বাকি কথা হবে। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবেন দয়া করে। তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই জানো মৈনাক। আপনি কিছুদিন আগে সোহমের অফিসে গেছিলেন আর সেখানে গিয়ে ঝগড়াও করেছেন, তাহলে এখানে এখন দাঁড়িয়ে এরকম নাটক করার মানেটা কি বলতে পারেন? স্যার প্লিজ, আপনারা সবার সামনে এখানে আপনি যা জানতে চান আমি সব বলবো, কিন্তু এইভাবে সবার সামনে... তাহলে সবার আগে বলো যে তুমি সোমকে খুন করেছো ওরই বন্দুক দিয়ে, ওর সম্পত্তির জন্য। না স্যার, আমি ওকে খুন করিনি। দাদার সাথে আমার ঝগড়া হয়েছিল সম্পত্তির জন্য, এটা ঠিক। আমি কেন ওকে খুন করতে যাব? কিন্তু আমরা সোহমের অফিসের ড্রয়ার থেকে একটা আনসাইন এনওসি পেয়েছি, যাতে পরিষ্কার লেখা আছে যে সোহমের বিয়ের পর আপনাদের ফ্যামিলির সমস্ত সম্পত্তি যেন আপনার নামে করে দেওয়া হয়, আর তাতে সোহমের কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, আমি ওই কাগজগুলো নিয়ে দাদার অফিসে গিয়েছিলাম, কিন্তু আমি খুন করিনি। আমি শুধু এটাই বলতে গিয়েছিলাম যে প্রিয়া বৌদির সাথে বিয়ে হওয়ার পর তো সমস্ত সম্পত্তি দাদা পাবে, তাহলে ওরা টাকার কি দরকার? তাই ওই সম্পত্তির কাগজগুলো যেন ও আমাকে দিয়ে দেয়। আর দাদা এতে রাজি ছিল, তাই তারপরে কেন ওকে আমি খুন করব? কিন্তু আপনার কথা যদি সত্যি হয় তাহলে সোমকে খুন করতে চাইবে কে? আমি ঠিক জানি না, কিন্তু বিয়ের ঠিক দুদিন আগে বিজয় দাদার সাথে খুব ঝামেলা করেছিল, ওকে খুন করবে বলে হুমকিও দিয়েছিল। বিজয়? কে বিজয়? দাদা যে ফ্ল্যাটে থাকতো সেখানকার রুমমেট, মাতাল লোক, সেদিন মদের চুর হয়ে এসেছিল। বিজয় ঠিকানাটা কি? বলুন, বলুন কি চাই? বিজয়, এমন কিছুই চাই না যে যেটা আপনি দিতে পারবেন না। শুধু একটা সত্যি কথা জানতে চাইছি। সত্যি? কি সত্যি? মিসেস সোহম আপনার রুমমেট, তাকে আপনি খুন করেছেন। জানতে চাইছেন না মতামত দিচ্ছেন? দুটোই। শুধু বলুন যেটা বলছি সেটা ঠিক না ভুল। ভুল, কারণ মানুষ খুন করার কোনো ইচ্ছেই আমার নেই। অথচ সোহমের সাথে ঝামেলা করতে পারেন, এমনকি খুনের হুমকিও দিতে পারেন, সেই ইচ্ছেটা তো আপনার ঠিক মতোই আছে। আমি যদি সোহমকে খুন করতে পারতাম তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, কিন্তু আমি ওকে খুন করিনি। ঠিক কিভাবে তোমাকে বিশ্বাস করি বলো তো? এখনো তো তোমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। জানি মদ কোনো গীতা বা কোরআন নয় যা সত্যির গ্যারেন্টি দেবে, কিন্তু পেটে পড়লে জানেন তো মানুষ একেবারে যুধিষ্ঠির হয়ে যায়। তাই সেদিনকে একেবারে ধর্মপুত্রের মতো সোহমকে সব সত্যি কথা বলতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ওকে খুন করতে চেয়েছিলাম,
জানি না কে সেই মহৎ মানুষ যে আমার আগে কাজটা সেরে ফেললো। দেখো, তোমার এসব কথা শুনবার মতো সময় আমাদের হাতে নেই ভাই। বিজয়, কারণটা বলো। সোহমকে কেন খুনের হুমকি দিয়েছিলে? কেন? প্রিয়া, প্রিয়াকে আমি ভালোবাসতাম। প্রিয়া মানে যার সাথে সোহমের বিয়ে হয়ে ছিল? সেই প্রিয়া, অন্ধ মেয়ে, যে খোলা চোখেও কিছু দেখতে পেত না। আমি প্রথম থেকেই জানতাম সোহমের সঙ্গে ভালোবাসা নাটকটা কেন করছে, শুধু শুধু ওর বাবার টাকার জন্য। প্রিয়াকে তুমিও চেয়েছিলে? ইঙ্গিতটা ঠিক ছিল তো? না, শুধু শব্দটা ঠিক ছিল, ইঙ্গিতটা না। কারণ আমি প্রিয়াকে ভালোবাসতাম ওর বাবার টাকার জন্য নয়। কোনোদিন ওর থেকে আমি 1 টাকারও অ্যাডভান্টেজ নিইনি, যেটা সোহম প্রতি মুহূর্ত নিত। তাই ওকে শেষ বারের মতন ভালো পথে আসার জন্য আমি বোঝাতে গিয়েছিলাম। বুঝে গেছি, বুঝে গেছি। সাতকি, পুরো জায়গাটা ভালো করে সার্চ করো। দেখো সোহমের কোনো জিনিসপত্রের মতো আমরা কোনো ক্লু পেলেও পেতে পারি। মুভ। বিজয়, সোহমের বিয়ের দিন কি করছিল? সেদিন আমি মদ খাচ্ছিলাম। সেদিনকে কিচেনে পড়ে গিয়ে আমি পাটা ভেঙে ফেলি। হয়তো সেদিন খুনটাও আমার হাতে। বিজয়, মহাভারতে ভীম দুর্যোধনের হাঁটু ভেঙে দিয়েছিল। মদ মানুষকে মাঝে মাঝে যুধিষ্ঠির বানায় ঠিকই, কিন্তু কখনো কখনো দুর্যোধনের মতো অবস্থাও করো। একটু সাবধানে। স্যার, 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 ঘরে কোনে এগুলো ছিল স্যার। পোস্ট অফিসের বিল, পোস্ট বক্স নাম্বার 102। দেখুন, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। স্যার, মহাভারত ছেড়ে ওই এসএমএসের যুগে কে পুষ্পক ছাড়া নিয়ে চিঠিগুলো পাঠাতে এবার কেন করে নিয়ে স্যার? সেটা জানতে গেলে আমাদের ওই সিভি রোডের পোস্ট অফিসে একবার যেতে হবে, আর সেখান থেকে খুঁজে বার করতে হবে যে 102 নম্বর পোস্ট বক্সটা কে ভাড়া নিয়েছিল। কে? এক্সকিউজ মি, পোস্ট বক্স নাম্বার 102 কে নিয়েছে, তাতে কি কি আছে সব জানতে চাই। তো আপনাদের কেন বলতে যাবো? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। আর কিছু বলতে হবে? না, একটু দাঁড়ান, আমি এনে দিচ্ছি। স্যার, 102 নম্বর বক্স থেকে কাগজগুলো পেয়েছি। দামিনী, কাগজগুলো চেক করো। রাইট স্যার। প্রিয় সোহম, আমি তোমার এক ওয়েল উইশার, যে তোমার অতীত বর্তমানের সব পাপের কথা জানে আর তোমার ভবিষ্যৎটাও দেখতে পাচ্ছে। 2 বছর আগে যা তুমি করেছিলে তার সব প্রমাণ আছে আমার কাছে। তাই অন্ধকার ভবিষ্যৎকে আলোর মুখ দেখাতে মাত্র 1 কোটি টাকা খরচ করো। টাকাটা তোমার ভবিষ্যতের সুরক্ষার জন্যে, তাই সিরিয়াসলি ভেবে দেখো। ইতির নামটা এখনই নাই বা জানলে। স্যার, এতে রীতিমতো হুমকি চিঠি। আচ্ছা, আর কি আছে দেখো তো। সোহম, তোমার উত্তর পেয়েছি। পিঁপড়ে মরার সময় মাটি থেকে 1 ফুট উঁচুতে উঠতে পারে, তখন আনন্দ পায় নিজেকে পাখি ভেবে, কিন্তু মূর্খ জানে না যে তার মরার সিগন্যাল ওটাই। তুমিও তোমার সিগন্যালটা দেখতে পেলে না। সময় আছে, তাহলে তৈরি থেকো। ইতির নামটা এবার খুব তাড়াতাড়ি জানতে পারবে। স্যার, চিঠিটা পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে সোহমের মৃত্যুর কারণ কি। 2টো চিঠির কিলারের। তার মানে সোহম টাকা দিতে চায়নি বলে ওকে খুন করা হয়েছে। আচ্ছা, আর কি আছে দেখো।
ম্যারেজ সার্টিফিকেট। হোয়াট? এটা তো সোহমের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটের জেরক্স। পারুল বলে কাউকে বিয়ে করেছিল সোহম। কি বলছেন কি স্যার? সোহম এর আগে বিয়ে করেছিল? কবে? হ্যাঁ সত্য কি, ডেট তো বলছে 3 বছর আগে। কিন্তু স্যার সেটা কীভাবে সম্ভব? 3 বছর আগে সোহম বিয়ে করেছিল পারুল বলে একটা মেয়েকে, তাহলে তারপরে প্রিয়াকে কী করে বিয়ে করে? দামিনী, এবারে বোধহয় সোহমের পাপের খবরটা কি বুঝে গেছি। প্রিয়াকে তার আগের বিয়ের গল্পটা না জানিয়েই সোহম বিয়ে করতে যাচ্ছিল। ব্ল্যাকমেলার মধ্যে চিঠিতে সেই সব কথাগুলোই লিখেছে। কিন্তু স্যার টাইমিংটা ম্যাচ করছে না। 3 বছর আগে সোহম বিয়ে করেছিল পারুল বলে কাউকে, কিন্তু চিঠিতে লেখা আছে 2 বছর আগে কোনো পাপের কথা। স্যার পেয়ে গেছি স্যার, ওই 102 নম্বর বক্সটা মিস্টার সোহমের নামে বুক করা ছিল। সোহম? কিন্তু সোহম নিজেকে কেন চিঠি লিখতে হবে স্যার? রাইট সার্থক, কেন? ইয়েস, বুঝে গেছি। তার মানে ব্ল্যাকমেলার নিজের সোহমের নামে এই বক্সটা বুক করেছিল। তাহলে এবার কি হবে? এবারে আমাদের একটাই কাজ দামিনী, এই সার্টিফিকেটটার ব্যাপারে খবর নিতে হবে ম্যারেজ রেজিস্ট্রার অফিস। একটু টাইম লাগবে। রোজ কত জোড়া ছেলে মেয়ে আমার কাছে বিয়ে করতে আসে জানেন? পুরনো ইনফরমেশন খুঁজে বের করাটা কি এতই সোজা? বটেই তো, বটেই তো। ঠিক আছে, দেখুন। পেয়েছি। থ্যাংক গড, শেষ পর্যন্ত আপনি খুঁজে পেয়েছেন। আচ্ছা এবার তাড়াতাড়ি বলুন তো ওই দুজনের অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেস অ্যাড্রেস আরে সেম, দুজনের বাড়ির ঠিকানাই সেম। এটা আমি বিয়ের সময় লক্ষ্য করিনি। হয়তো বর বউ দুজনে একই বাড়িতে থাকতো। আমাকে দিন, এটা ছিঁড়ে যাবে, আমি দেখি। তেইশ নম্বর মল রোড, দেবীপুর। স্যার জায়গাটা তো শহর থেকে একটু বেশ দূরে, বাইরে কোথাও মনে হচ্ছে। সে যত দূরেই হোক সত্য কি, আগে আমাদের এই ঠিকানাটা খুঁজে বার করে তারপর বাড়ির মালিকের মুখোমুখি হতে হবে। এনিওয়ে থ্যাঙ্কস সত্য কি দামিনী, চলো। 23 নম্বর মল রোড, দেবীপুর। এই ঠিকানাটাই বলেছিলেন না ইন্দ্র? রাইট স্যার, কিন্তু আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কি এমন একটা ফাঁকা জায়গার ঠিকানা তো এটা ছিল না। সো এখানটা বাড়ি থাকার তো দরকার। একটা কাজ করো, আশপাশটা ভালো করে চেক করে কনফার্ম হয়ে এসো যে এই অ্যাড্রেসটা এখানকার কিনা। নবীনী, সাত্তকী, মুভ। রাইট স্যার। স্যার আমার মনে হয় নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে, কারণ আমরা যে ঠিকানাটা পেয়েছিলাম সেটা কিন্তু এরকম একটা ফাঁকা জায়গা ছিল না স্যার। ওরা তো গেছে, আগে ভালো করে জেনে আসুক কোনটা ঠিক আর কোনটা ভুল। ওখানে একজন আসছে, চলো দেখি। মনে তো হচ্ছে লোকাল। দাদাকে লোকাল মনে হচ্ছে, আশেপাশে কোথাও থাকেন নিশ্চয়ই। হ্যাঁ, কেন বন্ধু? আরে দাদা, দুঃখের কথা আর কি বলবো দাদা। দাদা বাড়ি কিনতে এসে না পুরো ফেসে গেছি দাদা। মানে ওই ব্রোকার যেই জমিটার কথা বলেছিল দাদা,
এসে কি বলবো দাদা, দেখি বাড়ি ঘর তো কিছু নেই, পুরো ফাঁকা শুনশান পুরো। হ্যাঁ, আপনি তো এইখানেই থাকেন, লোকাল বললেন, তার মানে আপনি ওই জমিটার সম্বন্ধে কিছু জানেন নিশ্চয়ই। ওই রাস্তার ধারে জমিটার কথা বলছেন? ওখানে তো একটা বাড়ি ছিল, ওই বছর দুয়েক আগে আগুন লেগে সব পুড়ে যায়, তারপর থেকে ফাঁকা পড়ে আছে। আগুন লেগে যায়? আর বাড়িতে যারা থাকতো তারা? থাকার মধ্যে থাকতো তো দুজন, ওই লোকটা আর তার বউ। তবে লোকটার সম্পর্কে কিছু বলতে পারবো, শহরে থাকতো, তো বউটা আগুনে পুড়েই মারা যায়। অভিশপ্ত অভিশপ্ত। ওই জমিতে বাড়ি করে আমি আর তুমি সুখের সংসার বাঁধতে পারো গো। বোঝা গেছে, বাবার কাকারা দাঁড়িয়ে আছে তো, চলো দেখি কি বলছে। নমস্কার, চলো। বাবা কাকারা হাসি। স্যার সাত্তুকি খুব বাড়াবাড়ি করছে। না না বাবা, ওটা তো আমি অ্যাক্টিং করছিলাম, নাহলে লোকটা সন্দেহ করতো না। তুমি সাত্তুকি, ছিল না। আগে কাজের কথাটা বলো, বাকি কথা না হয় পরে হবে। তুই যে জানতে পারলে? হ্যাঁ স্যার, এখানে যে বাড়িটা ছিল সেটা আগুনে পুড়ে গেছে। লোকটা শহরে ছিল তাই বেঁচে গেছে, কিন্তু বউটা পুড়ে মারা গেছে। মারা গেছে? আচ্ছা, তার মানে তো আমাদের আর সামনে কোনো রাস্তাটা বন্ধ, হাতে কোনো ক্লু নেই। স্যার, একটা না একটা ক্লু তো নিশ্চয়ই। স্যার, এক্সকিউজ মি। হ্যালো, হোয়াট? আর ইউ শিওর? ওকে স্যার, সোহমের খুন হবার 2 দিন আগে থানাতে ও সোহম একটা মিসিং রিপোর্ট লিখেছিল। ওর অফিস থেকে ওর নিজের পার্সোনাল বন্দুকটা চুরি যাবে। অফিস থেকে? আচ্ছা, তার মানে বন্দুকটা বাড়িতে ছিল না, অফিসে ছিল? স্যার, এই বন্দুকটা চুরি কে করবে? যে খুনি সেই ব্ল্যাকমেলার, যাকে সোহম টাকা দিতে চাইছিল না। কিন্তু দামিনী, ব্ল্যাকমেলার যদি সোহমকে খুনই করতে চাইবে, তাহলে ওর অফিসে গিয়ে ওর বন্দুক চুরি করার চেষ্টা কেন করবে? খুন করার তো আরও অনেক উপায় আছে। কারণ স্যার খুনি বন্দুক চুরি করতে আসেনি, চুরি করতে এসেছিল অন্য কিছু। স্যার আমরা জানি যে সোহেম অনেক কিছু এভিডেন্স কালেক্ট করেছিল, আর সেটা ব্ল্যাকমেলার চিঠিতেও মেনশন করা ছিল। রাইট রাইট, তার মানে ওই কিলার সোমের অফিসে গিয়েছিল ওই এভিডেন্সটার খোঁজ নিতে। কিন্তু স্যার ওই এভিডেন্সটা যদি পেয়েই যায়, তাহলে স্যার বন্দুকটা কেন নিতে যাবে আর খুনিটা কেন করবে স্যার? তার মানে ব্ল্যাকমেলার যেটা খুঁজতে ওখানে গেছিলো সেটা পায়নি, হঠাৎ হাতের সামনে পেলো বন্দুক, নিয়ে চলে এলো সেটা সোহমকে খুন করার জন্য। তার মানে কোনো না কোনো এভিডেন্স সোমের অফিসেই রয়েছে, নিশ্চয়ই রয়েছে। আমরা যদি ওর অফিসে যাই তাহলে কোনো না কোনো এভিডেন্স আমরা পেয়ে যাব। খোঁজো খোঁজো, চারদিকটা খুব ভালো করে খোঁজো, দেখি একটা দিকও যেন বাদ না যায়। আমি নিশ্চিত সোম এখানে কোনো এভিডেন্স রাখতে এসেছিল, আর সেটা খুঁজতে কিলার এখানে আসে আর তার বদলে গানটা হাতে পেয়ে যায়। সোহম যেটা এখানে লুকিয়ে রেখেছে সেটা এখানেই কোথাও আছে, কোথাও। স্যার স্যার জানি না আপনারা কি দরকারি জিনিস খুঁজছেন, তবে যদি প্রয়োজনীয় কিছু হয় সোহম স্যারকে সেটা অফিসে রাখবে, সেটা তোর বাড়িতে থাকাটাই স্বাভাবিক। আমরা যে জিনিসটা খুঁজি সেটা বাড়ির লোকের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইবে সোহম, অফিসের থেকে সেফ জায়গা আর কি হতে পারে? স্যার স্যার দেখুন স্যার, এটা কেন ছিল স্যার? ডেথ সার্টিফিকেট? কার স্যার? বাবুর। কিন্তু স্যার কারোর ডেথ সার্টিফিকেট এভাবে লুকিয়ে রাখার মানেটা কি? এমন তো নিশ্চয়ই কিছু আছে যার জন্য এটাকে লুকিয়ে রাখার প্রয়োজন পড়েছিল সোহমের। স্যার তার মানে কিলার এটার জন্যই এসেছিল, কিন্তু এই ডেথ সার্টিফিকেটে এরকম কি আছে স্যার যেটার জন্য লুকিয়ে রাখতে হবে? সেটাই তো বোঝার চেষ্টা করছি। এমন ও মাই গড, এই সার্টিফিকেটের ইস্যুইং ডেটটা 2 বছর আগের। 2 বছর আগে? কিন্তু স্যার এই কাগজটা দেখে তো মনে হচ্ছে না এটা 2 বছরের পুরনো। হ্যাঁ স্যার, দেখে তো বেশ নতুন বলেই মনে হচ্ছে স্যার। সেটাই তো অদ্ভুত লাগছে। এই ডিটেলস জানতে গেলে আমাদের
সেই ডাক্তারের কাছে যেতে হবে যে ডাক্তার এই সার্টিফিকেটটা ইস্যু করেছিল। আমাদের হাতে বেশি সময় নেই ডক্টর, একটা সত্যি কথা বলুন তো, এই সার্টিফিকেটটা আপনি ইস্যু করেছিলেন কি? বলুন। আমি করেছিলাম। আচ্ছা, তাহলে আরেকটা সত্যি কথা বলুন তো, এটা কি আপনি 2 বছর আগে ইস্যু করেছিলেন? না মানে সোহম 2 সপ্তাহ আগে আমার কাছে এসেছিল আর কি, মানে আমি তখনই সার্টিফিকেটটা ইস্যু করে দিয়েছিলাম। মারা গেল 2 বছর আগে আর আপনি ডেথ সার্টিফিকেট ইস্যু করলেন 2 সপ্তাহ আগে। না মানে আসলে হয়েছেটা কি, আসল নকল আমরা পরে বুঝে নেব। আপনি শুধু ঘটনাটা কি ঘটেছিল সেটা বলুন, না হলে আপনার নামটা তো থাকবে, শুধু নামের আগে থেকে ডক্টর শব্দটা মুছে যাবে। না মানে সোহম আমার কাছে 2 সপ্তাহ আগে এসছিল ওর ওয়াইফের ওই ডেথ সার্টিফিকেটের জন্য। আমি জানতাম যে পারুল 2 বছর আগে আগুনে পুড়ে মারা গেছে, তাই আপনি সার্টিফিকেটটা ইস্যু করে দিলেন। কিন্তু এটা যে বেআইনি সেটা আপনি একবারও ভাবলেন না? কোনো কিছু না ভেবে এই কাজটা করার জন্য সোহম আপনাকে কত টাকা দিয়েছিল? আরে ভাবার তো কোনো দরকার নেই ডক্টর, আমরা জানি যে টাকা অনেক সময় ভাবনার রাস্তাগুলোকে বন্ধ করে দেয়, এবার শুধু স্বীকার করে নিন। আসলে সোহম আমাকে অনেকগুলো টাকার অফার দিয়েছিল। আচ্ছা, আপনার একবারও মনে হয়নি 2 বছর আগের একটা মৃত্যুর জন্য সোহমবাবু আপনাকে এতগুলো টাকা কেন অফার করছে? না মানে আসলে আমার একটা গন্ডগোল মনে হয়েছিল। কিন্তু টাকার কথাটা শুনে আপনি আর কিছু বলতে সাহস পেলেন না। কিন্তু স্যার গন্ডগোলটা অ্যাকচুয়ালি কি? সোহম তার 2 বছর আগে মারা যাওয়া স্ত্রীর ডেথ সার্টিফিকেট এতদিন বাদে ঘুষ দিয়ে এখন কেন বানাতে যাবে? আমিও তো সেটাই ভাবছি যাজ্ঞসেনী, সোহমের নিশ্চয়ই কোনো একটা ড্রব্যাক ছিল, না হলে। কিন্তু স্যার সোহমের কি ড্রব্যাক ছিল সেটা এখন কি করে জানা যাবে স্যার? একটাই উপায় সত্য কি, আমাদের ওই আগুন লাগার ঘটনার পুলিশ রেকর্ড ঘেঁটে দেখতে হবে। আমাদের জানতে হবে 2 বছর আগে ওই আগুনটা ঠিক কীভাবে লেগেছিল আর পুলিশ কি জানতে পেরেছিল এই ঘটনা থেকে। সাতকি, নামিনি, ভালো করে খোঁজো, একটা পেপারে যেন বাদ না যায়। এখানেই ওই আগুন লাগার ঘটনার কেস ফাইলটা আছে, আর সেটা আমাদের চাই। চল। স্যার এই তো পেয়ে গেছি স্যার। দেখুন স্যার, কি আছে স্যার ফাইলে? নতুন কিছু? আগুনে পড়ার পর মানুষের দেহের আর কি বেঁচে থাকে সাত্তকি? আগুন লাগার পর ওই কয়েকটা হাড় ছাড়া আর কি পড়ে থাকে স্যার? আর সেই কয়েক টুকরো হাড়ও অনায়াসে মিশিয়ে দেওয়া যেতে পারে জঞ্জালের সাথে। শুধু চোখে দেখে বোঝা দেয় আদৌ কেউ আগুনে জ্বলেছিল কিনা। মানে এক্স্যাক্টলি কি বলতে যাচ্ছেন স্যার? সোহমের অফিস থেকে কে বন্দুকটা চুরি করেছিল সেটা এবার বুঝতে পেরে গেছি। সে যেই হোক না কেন, একটা ব্যাপার এখান থেকে পরিষ্কার, সোহম ব্ল্যাকমেলারকে চিনত, আর চিনত বলেই সোহম অফিস থাকাকালীন ব্ল্যাকমেলারের সে সাহসটা ছিল না যে সোহমের অফিসে যায়। তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে সোহম যখন অফিসে ছিল না তখন ব্ল্যাকমেলার অথবা কিলার যেই হোক না কেন সেই অফিসে ঢুকে বন্দুকটা চুরি করতে? রণজয়, বন্দুক চুরি করাটা উপলক্ষ ছিল মাত্র, আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য হলো সেই এভিডেন্সগুলো হাতানো যেগুলো সোহম ব্ল্যাকমেলারের অ্যাগেনস্টে জোগাড় করে রেখেছিল। কিন্তু তাহলেও স্যার, একজন অপরিচিত কেউ সোহমের কেবিনের ভেতর ঢুকলো, তারপর চারিদিক ঘাটাঘাটি করলো, অথচ অফিসের কেউই তাকে দেখতে পেল না। এটা কি হতে পারে? কিন্তু স্যার সেটাই তো ঘটেছে, আর না হলে যে দেখেছি সে স্বীকার করছে না। না দামিনী, আমাদের অন্যভাবে ভাবতে হবে। খুনি যে অফিসের কেউ নয় সেটা আমাদের কাছে পরিষ্কার, কাজেই অফিসের কেউ তাকে দেখেছে এবং আমাদের বলছে না, এক্ষেত্রে কিন্তু সেটা খাটে না। স্যার তাহলে স্যার একটা রাস্তাই বাকি,
কিলার এসেছিল, কিন্তু এমনভাবে এসেছিল যে অফিসের কেউ দেখলেও চিনতে পারেনি। রাইট রণজয়, অফিসের স্টাফ সেজে সে যদি সোহমের কেবিনে ঢুকে থাকে তাহলে অফিসের বাকিদের কারোরই সন্দেহ করার কোনো জায়গাই থাকে না। তার মানে স্যার কিলার অফিসের মধ্যেই আছে? তাহলে তো স্যার অফিসের স্টাফদের জিজ্ঞাসাবাদ করলে কিলার ধরা পড়ে যাবে। আমার সাথে অফিসের সমস্ত স্টাফেরা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট সোহমের ঘরে ঢুকতে পারে না। পারে পারে রণজয়, একটা ডিপার্টমেন্টের লোক আছে যারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট অফিসের যেখানে সেখানে যেতে পারে। স্যার হাউসকিপিং কি স্যার? ইট ইজ হাউসকিপিং। ওখানে যাও আর হাউসকিপিং ডিপার্টমেন্টের প্রত্যেকের সঙ্গে কথা বলো, তাদের ইন্টারোগেট করো। আমার বিশ্বাস খুনি হাউসকিপিংয়ের স্টাফ সেজে সোহমের ঘরে ঢুকেছিল শুধুমাত্র এই এভিডেন্সটাকে খোঁজার জন্য। এই কি আপনারা? হ্যাঁ আমরা যেন আপনাদের হাউসকিপিং ম্যানেজারকে ডেকে নিয়ে আসুন, দরকার আছে। ওকে। কিন্তু স্যার হাউসকিপিং স্টাফেদের মধ্যেই যদি এই ক্রাইমটা কেউ করে থাকে তাহলে তো সোহমেরটাকে চিনে ফেলা উচিত। হ্যাঁ, কিন্তু যদি দেখা হয়ে থাকে তো স্যার ইনি হচ্ছেন আমাদের হাউসকিপিং ম্যানেজার। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। যেদিন মিস্টার সোহমের বন্দুক মিসিংয়ের রিপোর্ট করা হয়েছিল পুলিশে, সেদিন এখানকার চার্জে কে ছিলেন? স্যার একটু চেক করে দেখতে হবে মেশিন। তাহলে তাড়াতাড়ি করুন, আমাদের হাতে বেশি সময় নেই। ওকে, আসুন। হ্যাঁ স্যার, সেদিনকে দুজন প্যান্ট্রি বয় আর 3 জন হাউসকিপিং লেডি ছিল চার্জে। প্রত্যেককে ডেকে পাঠান এক্ষুনি, আমরা কথা বলতে চাই ওদের সাথে। স্যার সবাইকে পাবো কিন্তু একজনকে পাবো না। কেন, কি হয়েছে তো? আসেনি? না, অ্যাকচুয়ালি ও কাজ ছেড়ে দিয়েছে। হোয়াট? আপনি এক কাজ করুন, তার হোয়ার অ্যাবাউটস ডিটেলস সব কিছু আমাকে বলুন। তার নাম, কবে জয়েন করেছিলেন, কবে কাজ ছেড়ে দিলেন এবং কেন, সমস্ত ডিটেলস আমার চাই। ছেড়ে কেন দিল তা তো বলতে পারবো না, কিন্তু নাম ছিল মিতালি। আর বাদবাকি যদি সব জানতে হয় তাহলে আমাকে একটু টাইম দিতে হবে। গো হেড। একটু তাড়াতাড়ি করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। একে কোথায় গেল? এনি প্রবলেম? হ্যাঁ স্যার, ওর কোনো ডিটেলস খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে সব ডিলিট হয়ে গেছে। কে ডিলিট করে দিয়েছে? কে ডিলিট করবে? আশ্চর্য, আপনারা এখানে কাজ করেন অথচ আপনারা কিছুই জানেন না। যা বসেনি, যা জানার জন্য আমরা এখানে এসেছিলাম তা পেয়ে গেছি। আপনি শুধু একটা কাজ করুন, কখনো মিতালির সঙ্গে কথা হওয়ার সময় ও বলেছিল ও কোথায় থাকে বা কিছু? হ্যাঁ, একবার মনে হয় বলেছিল যে ও কোথায় যেন জায়গাটার নাম শান্তিনগর নাকি, বেশ একটা জায়গা। শান্তিনগর? এনিওয়ে, থ্যাঙ্কস, মুভ। স্যার এটা কি শান্তিনগর? হ্যাঁ, এটাই শান্তিনগর। আর মিতালি এখানেই কোথাও থাকে, ওর কাছে রহস্যের সমস্ত চাবি থাকে। স্যার মিতালির অ্যাড্রেস আমরা জানি না, কিন্তু খুঁজে নেব, শুধু একটু খোঁজ খবর করতে হবে। চলো, সময় নষ্ট করে লাভ নেই। এক মিনিট। এক মিনিট, এদিকে আসুন। আপনি মিতালি বলে কাউকে চেনেন? অল্প বয়সী একটি মেয়ে, আশেপাশে কোথাও থাকে? মিতালি বলে তো এখানে কেউ থাকে না। কিন্তু আমাদের কাছে খবর আছে মিতালি এই শান্তিগ্রামেই থাকে। এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমরা জানি না। হ্যাঁ, কিছু কম বয়সী মেয়ে এখানে থাকে, কিন্তু মিতালি নামে কেউ থাকে না। যার কথা আপনি বলছেন তাদের নাম কি? ওই সোহনী, গীতা, পারুল, তারপর ওই রেশমি। এক মিনিট, পারুল কোথায় থাকে? পারুল এখানেই থাকে। আপনারা যেভাবে বললেন না ওনার বয়স কম। পারুল এখন কোথায়, মানে কোথায় পাবো পারুল কখন? এই তো একটু আগে ভেতরে গেলেন, সোজা চলে যান এদিকে। হ্যাঁ।
শতকি যাবেন এদিকে। শুনুন, এইমাত্র কোনো মেয়েকে এখান দিয়ে যেতে দেখেছেন? কোন মেয়ে? পারুল, পারুল নাম মেয়েটির। মেয়েটা এক্ষুনি এদিক দিয়ে গেছে। কারা? সিআইডি। কিন্তু আমাদের দেখে এত ভয় পাচ্ছেন কেন? শুনুন শুনুন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষতি হবে না আপনাদের। শুধু বলুন পারুল কোথায়? দেখুন ওইদিকে। স্যার, এখানে কেউ নেই মনে হচ্ছে। এক্সকিউজ মি, আপনি পারুল রাইট? পারুল তো? কি হলো আপনি? পারুল, সরি সরি, মিতালি। এখন আপনার কাছে দুটোই রাস্তা। এক, নিজের মুখে নিজের করা সমস্ত অপরাধ স্বীকার করা। আর দুই, আমরা আপনাকে দিয়ে সমস্ত কথা বলি নেব। বলুন কোনটা আপনি বেছে নেবেন? খেতে কোনো লাভ নেই পারুল দেবী। আপনার এই চোখের জল আপনার এই অপরাধগুলোকে ঢেকে দিতে পারবে না। বিশ্বাস করুন স্যার, আমি অপরাধ করতে চাইনি। তবু আপনাকে দিয়ে সোহমের খুনটা হয়ে গেল কি ম্যাডাম? আমি সৌমের কাছ থেকে টাকা চেয়েছিলাম, কিন্তু সেই টাকা দিতে চাইনি। তাই খুনটা করে ফেললেন। আমি আর সৌম একে অপরকে ভালোবাসতাম। 3 বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়েও করেছিলাম, কিন্তু তারপরেই সোহমের বিহেভিয়ারটা চেঞ্জ হতে শুরু করলাম, কি তাই তো? হ্যাঁ, দেবীপুরের এক চিলতে ঘরে আমাকে রেখে ও শহরে কাজ করতে চলে যেত। সেখানে ওর বসের মেয়ের সাথে প্রেম করতে শুরু করে। আমার কাছে সব খবরই আসতো, কিন্তু আমি বিশ্বাস করতে পারতাম না। কিন্তু একদিন রাতে কি হয়েছিল? আমি সেদিন রাতে একাই ছিলাম। হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল, দেখি বাড়ির চারিদিকে আগুন। সেদিন আমি বুঝতে পেরেছিলাম সোম আমাকে মেরে ফেলতে চায়। ও লোক লাগিয়ে আগুন লাগিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আর তারপর থেকেই তুমি নিখোঁজ হয়ে যাও। হ্যাঁ, সবাই ভেবেছিল আমি আগুনে পুড়ে মারা গিয়েছি। কিন্তু আমরা পুলিশের রেকর্ড চেক করতে গিয়ে জানতে পেরেছিলাম কোনো মানুষের দেহাবশেষ ওই জঞ্জালের স্তূপের মধ্যে পাওয়া যায়নি। আর তখনই আমাদের প্রথম সন্দেহ আপনার দিকে যায়। তারপরে আমি জানতে পারলাম ও প্রিয়াকে বিয়ে করতে চলেছে। আমি তখন ওর কাছ থেকে টাকা চাইলাম, ওকে ভয় দেখিয়ে, কিন্তু ও টাকা তো দিলই না। ও আমাকে বলল আমার এগেনস্টে এভিডেন্স জোগাড় করেছে। আর তারপরেই আপনি এভিডেন্স খুঁজতে হাউসকিপিংয়ের স্টাফ সেজে ওর অফিসে গেলেন। আর আমি ওই এভিডেন্স খুঁজতে গিয়ে এভিডেন্স তো পেলামই না, কিন্তু সেখানে আমি একটা বন্দুক দেখতে পেলাম। আর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল ওর উপর। আমি ঠিক করি আমি কিছুতেই এই বিয়ে করতে দেবো না ওকে। আপনি অন্যায় করেছেন পারুল। আর সোম আমার সাথে যেটা করেছে তার বেলা আমাদের দেশের আইন আপনাকে কাউকে শাস্তি দেওয়ার অধিকার দেয় না, তাই আপনাকে শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি। হয়তো সারা জীবন আপনাকে অন্ধকারের মধ্যে কাটাতে হবে, অথবা ফাঁসি। অপরাধীর কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই পারুল। বাকি জীবনটা আপনাকে মুক্তির প্রতীক্ষায় দিন কাটাতে হবে ওই অন্ধকার কারাগারের মধ্যে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.